কি হে মন্ত্রী, এই এক বস্তা নারকোল নিয়ে এলে যে? অনেকদিন ধরে ভাবছিলাম মহারাজকে কিছু খাওয়াবো, সেটা আর হচ্ছিল না। কাল বাজারে নারকোল দেখে নিয়ে নিলাম। আপনি তো নাড়ু খেতে খুব ভালোবাসেন। এখন বলো তো, নাড়ুটা হয় কি করে? কেন মহারাজ, আপনার গোপাল থাকতে আর চিন্তা আছে? গোপাল, তোমার গিন্নিকে বলো জব্বর করে নাড়ু বানাতে। আমরা সবাই মিলে নাড়ু খাবো। ও মা, তুমি যে ঘেমে নিয়ে গেছো গো। বস্তাতে কি আছে? হ্যাঁ? ওহ, বাবা, এক বস্তা নারকল মন্ত্রী মশাই কায়দা করে গছিয়ে দিলেন। কাল নাড়ু করে রাজসভায় নিয়ে যেতে হবে। রাগ করো না গিন্নি, মহারাজেরও ইচ্ছে যে তোমার হাতের নাড়ু খাবেন। আমি কি করি বলো? ঠিক আছে আর কি, এখন থেকেই লাগতে হবে, নইলে কাল সকালে সব হবে কি করে? হ্যাঁ? চিন্তা করো না গিন্নি, আমি হাত লাগাচ্ছি। বাহ 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 গোপাল, এ তো অপূর্ব নাড়ু। সবার তরফ থেকে তোমার গিন্নিকে অভিনন্দন জানিয়ে দিলাম। কিন্তু এক রাতের মধ্যে এসব করলে কি করে গোপাল? এইখানেই তো আপনার সঙ্গে আমার তফাৎ মহারাজ। সবাই আমার ভুঁড়ি নিয়ে আমাকে খোঁটা দেয়, কিন্তু মহারাজ এই বেঢপ ভুঁড়ি নিয়ে আমি যে খাটতে পারি আপনারা সেসব কল্পনাও করতে পারবেন না। তার মানে তুমি কি বলতে চাইছো? মহারাজ খাটতে পারেন না, অকর্মা? শোনো শোনো গোপাল, তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি। আমিও তোমার থেকে বেশি মোটা হব, আর তোমার থেকে বেশি কাজও করতে পারবো। আর কাল থেকে আমার শরীর তৈরি করার কাজ চলবে। যাব বাবা, এটা কি হলো? আজ সভা এখানেই শেষ। আয়, আমাকে আরো 2 হাতা পোলাও দাও তো। মহারাজ, এত খাবেন না। আপনার এত খাওয়ার অভ্যেস নেই, শরীর খারাপ করবে মহারাজ। আহ, শরীর খারাপ করলে রাজবৈদ্য আছে, মাসে মাসে বেতন দিচ্ছে কি মুখ দেখবার জন্য? আচো, আরেকটা কাতলা মাছের মুড়ো দাও তো আমার পাতে। আর প্রহরী, রাজবৈদ্যকে খবর দাও তো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, রাজসভায় দাঁড়িপাল্লা কেন? প্রতিদিন ওজন মাপা হবে, কার মহারাজ? তোমার আর আমার। দেখবো কার ওজন বেশি। এ আর ওজন করে মাপার দরকার কি মহারাজ? আমি আপনার থেকে ওজনে একটু বেশি হব। দেখুন মহারাজ, গোপাল কি বলছে। গোপাল বলছে গোপাল আপনার থেকে ভারী। ভারী কথার অর্থ জানেন তো মহারাজ? আমি তো ভারী বলিনি, আমি বলেছি ওজন বেশি। ওজন বেশি মানে তুমি বেশি ভারী। কথার মারপ্যাচ দিয়ে তো তুমি বেরিয়ে যেতে পারবে না গোপাল। বসার আগে দাঁড়িপাল্লায় বসো। এই মাটি করেছে, এবার দাঁড়িপাল্লায় গিয়ে বসতে হবে। হ্যাঁ, বসতে হবে। কার ওজন বেশি দেখতে হবে না? পাল্লা একদিকে তুমি আর একদিকে মহারাজ বসবে। নাও নাও, বসে পড়ো পাল্লার একদিকে, আর আরেকদিকে আমি বসছি। এই দেখুন, পাল্লায় বসার কি দরকার ছিল মহারাজ? আমার অভিজ্ঞতাই তো বলে দিচ্ছে আপনি হালকা মানুষ, আমি ভারী মানুষ। পাল্লার ওপরে আপনি, পাল্লার নিচে আমি। মহারাজ আপনাকে কি বলছে? বলছে আপনি নাকি হালকা। মন্ত্রী মশাই, আপনি পারেনও। যে মানুষটি হালকা সে তো উপরেই থাকবে, আর ভারী মানুষ নিচেই থাকবে। এটাই তো বিজ্ঞান মহারাজ। আরেকটা জিনিস দেখুন, আমি তো আপনার নিচেই থাকতে চাই মহারাজ। আপনি মহারাজ আমার মাথার উপর, আর আমি গোপাল আপনার সেবক, আপনার পায়ের নিচে। এটা তো ভাবিনি। সঠিক বলেছে কি, তাই না মন্ত্রী? মহারাজ, আপনি কথার মার প্যাচে ভুলবেন না। কায়দা করে আপনাকে হালকা বলছে। হালকা মানে আপনার সারবস্তু কিছু নেই। কি বটি, তোমার এত বড় আস্পর্ধা? তোমাকে আমি হালকা করব, করবই।
সে মহারাজ আপনি আমাকে হালকা করুন, ভারী করুন, মাঝারি করুন, যা খুশি করতে পারেন, কিন্তু দয়া করে সঠিক বিবেচনা করে বিচার করুন মহারাজ। মহারাজ দেখুন, শুনুন, আপনার প্রিয় গোপাল আপনাকে কি বলছে। কি বলছো বলো তো? গোপাল বলতে চাইছে যে আপনি চিরকাল হালকাই থাকবেন। তাই? বেশ, আমিও মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, আমিও তোমাকে বলছি 7 দিনের মধ্যেই আমি তোমার থেকে ভারী হয়ে যাব। আপনি তো ভারী মহারাজ, মানি, সম্মানী, বৈভবে আপনার থেকে ভারী কে আছে? সেইখানে আমি তো একজন ক্ষুদ্র ভাঁড়, যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। সে কি করে আপনার থেকে ভারী হবে মহারাজ? কথার মার প্যাঁচে বেরিয়ে যেও না গোপাল, তুমি মহারাজকে হালকা বলেছো। হুম, আমি নিজের কানে শুনেছি গোপাল আমাকে হালকা বলেছে। আজ সভা এইখানে মুলতুবি করলাম। এই তো মহারাজকে তাতাচ্ছি, আর মহারাজ যেতেও যাচ্ছেন। কিছু অর্থ কামিয়ে নেওয়ার এটাই সুযোগ। আচ্ছা, কি খেঁচা কলে পড়লাম বলো তো বিজ্ঞানী? আমি তো কিছু ভাবতেই পারছি না। মন্ত্রী মশাই মহারাজকে তাতাচ্ছে, আর মহারাজ তেতে উঠে যা তা কাণ্ড করছে। কি করব আমি তো ভাবতেই পারছি না। কি আর করবে, আমরা তো সবই দেখেছি। মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যটাও খুব পরিষ্কার। ওই এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এটাই তো মহারাজকে বোঝাতে পারছি না। গোপাল, রানীমার সঙ্গে তোমার মা ছেলে সম্পর্ক। রানীমা তোমাকে অত্যন্ত স্নেহ করেন। তুমি তুমি রানীমাকে জানাও। হ্যাঁ, ঠিক বলেছো বিজ্ঞানী। 1 সপ্তাহ পর কি হয় দেখি, তারপর রানীমাকে জানাতেই হবে, বুঝলে? এই মাংসের কাবাব আমাকে আরো দাও তো। মহারাজ, অত্যধিক খাওয়া হয়ে যাচ্ছে, মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মহারাজ। পাচক, তুমি দাঁড়িয়ে না থেকে কাবাব দাও। আর তো নেই মহারাজ, সব শেষ করে দিয়েছেন আপনি। আপনি একাই তো পুরো হাঁড়ি খেয়ে শেষ করেছেন। তবুও তো আমার খিদে এখনো মেটেনি। আহ, এবার আর কি কি খাবার আছে বলো দেখি। মহারাজ, মহারাজ শেষ পাতে মিষ্টি। নিয়ে এসো, যত আছে সব নিয়ে এসো। মহারাজ ক্ষান্ত দিন, এভাবে খাবেন না, আপনার শরীর খারাপ হবে মহারাজ। গোপালের এত বড় আস্পর্ধা, আমাকে বলে কি না আমি হালকা। আমি খুব শিগগিরই ভারী হয়ে দেখাবো। বসতে তো পারছি না। তার মানে আমি গোপালের থেকেও বেশি মোটা হয়েছি। আজ দেখাবো গোপালকে আমি হালকা না গোপাল হালকা। গোপাল, এই যে আমি দাঁড়ি পাল্লায় বসলাম। এবার তুমি এসে বসো, দেখি কে হালকা আর কে ভারী। মহারাজ, আমার অভিজ্ঞতা বলছে আপনি এখন আমার থেকে ভারী। কথায় নয়, কাজে করে দেখাও। নাও নাও নাও, পাল্লায় ওঠো। পাল্লা তো আগে থেকেই উঠে আছে মহারাজ, আমি বসবো কি করে? পাল্লার উপরে ঝুলে পড়ো। তুমি না পারলে প্রহরী তোমাকে সাহায্য করবে। না না না, কাউকে আসতে হবে না, আমি পাল্লার ওপর ঝুলছি। এখন আমাকে লাফ দিয়ে পাল্লা ধরতে হবে। উফ, কি কপাল করেছি। মহারাজ আপনি ভারী প্রমাণ হয়ে গেছে, গোপাল হালকা। গোপাল দেখুন ঝুলছে। নিন, এবার আপনি উঠে পড়ুন। প্রহরী, আমাকে তুলে ধরো। আমি নিজে নিজে উঠতেই তো পারছি না। আসলে মোটা হয়ে গেছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। দেখুন মহারাজ, আপনি উঠতে পারছেন না, আর আমি ওখান থেকে টুক করে লাফিয়ে নেমে পড়লাম। শরীর কিন্তু আমার খুব সতেজ এবং চাঙ্গা। শোনো, আমি তো সিংহাসনে বসতেই পারছি না, তাই আমি এখন সভা বাতিল করে দিলাম। মহারাজ এবার আপনি আপনার শয়নকক্ষে গিয়ে বিশ্রাম নিন, আমি রাজসভা পরিচালনা করব। এই ষড়যন্ত্রটা তার মানে এই জন্য করা। আজকের সভা তাহলে এখানেই শেষ। কালকে আমি সভা পরিচালনা করব। মহারাজ যতদিন অসুস্থ থাকবেন ততদিন এই রাজ্যের দেখাশোনার দায়িত্ব আমার।
বাঁচবই তো। তুমি মহারাজকে এমন ওষুধ দেবে যাতে মহারাজের খিদে আরো বেড়ে যায়। এই রকমই ওষুধ দিচ্ছি যাতে মহারাজের আরো খিদে পায়, একদম ওই রাক্ষসে খিদে। খেয়ে খেয়ে মহারাজ যাবেন ফুলে, তারপর দুম পটাশ, আর তারপরেই মন্ত্রী মশাই আমাদের রাজপাট সামলাবেন। মন্ত্রমশাই চালটা ভালো চেলেছেন, হ্যাঁ? গোপালের সঙ্গে মহারাজের লড়াই লাগিয়ে দিলেন, এবার নিজে নিজে খেতে শুরু করে দিল। আর মন্ত্রী মশাই এই সুযোগে রাজকোষ থেকে অর্থ কিছু নিচ্ছেন। একটু বিলি করুন, বেতনের টাকায় তো আর চলে না। সব হবে, সব হবে। আর কয়েকটা দিন যেতে দাও, মহারাজের আরো খিদে বাড়ুক, তবেই তো উপি আয় হবে। প্রণাম রানীমা। গোপাল, কিছু একটা করো গোপাল, মহারাজ তো খুব অসুস্থ। আমি নিশ্চয়ই কিছু একটা করবো রানীমা, আমাকে 2 দিন একটু ভাবতে সময় দিন। ঠিক আছে গোপাল, তোমাকে ঠিক 2 দিন সময় দিলাম। 3য় দিন তুমি উপায় বার করে আমার কাছে এসো। অবশ্যই রানীমা, এটা আমার কর্তব্য। মহারাজকে সুস্থ করে তোলা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি এখন আসি রানীমা। এসো গোপাল। সত্যি তো, খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর অসুস্থ হয়ে পড়ছি। কোনো কায়িক পরিশ্রমই করতে পারছি না, রাজসভায় যেতে পারছি না। চেষ্টা তো করছি খাওয়া কমাতে, কিন্তু খিদে তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনার এই রাক্ষসে খিদে বন্ধ করুন মহারাজ। কেন মন্ত্রীর কথায় গোপালের সঙ্গে এভাবে লাগতে গেলেন? সব দোষ গোপালের। দর্পণে আপনার চেহারা দেখেছেন মহারাজ? গোপাল আমাকে উত্তেজিত করেছে, তাই তো আমি আজ এই অবস্থায় চলে এসেছি। আমার সামনে ওই গোপালের নাম করবে না রানী। আমি এখন একটু ঘুমাবো। কে গো, কি ভাবছো? মহারাজের কথা গিন্নি, মহারাজকে সঠিক রাস্তায় ফেরাতে হবে। সেটা কিভাবে সম্ভব? মহারাজ বলে তোমার কথাই শুনছেন না? সেটাই তো ভাবছি গিন্নি, কিভাবে মহারাজকে আমার কথাগুলো শোনাবো। এদিকে মন্ত্রী মশাইয়ের দাপটে রাজকোষাগার যে শূন্য হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। কোষাধ্যক্ষ আমাকে বলেছে। তাহলে উপায়? সেই উপায়টাই তো খুঁজে চলেছি গিন্নি, খুঁজে চলেছি। পেয়েছি, উপায় পেয়েছি। কাল সকালেই মহারাজের সঙ্গে দেখা করতে হবে। দেখি মন্ত্রী মশাই কার বুদ্ধি বেশি, আপনার নাই গোপালের। মহারাজ, রাজকোষ প্রায় শূন্য। এবার রাজ্য চালানো কঠিন হয়ে যাবে। আপনার রাক্ষসে খাবার জোগাড় করতে পাচক হিমশিম খেয়ে যাচ্ছে মহারাজ। কি করি রানী, আমার যে সংযম হচ্ছে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু খুব খিদে পাচ্ছে, তাই আবার খেয়ে ফেলছি। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। কি দরকার? না, গোপালকে এখানে আসতে হবে না। মহারাজ, গোপাল আপনাকে অনেকবার অনেকভাবে বাঁচিয়েছে, তার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। দেখুন না কি বলতে চায়, ওকে আসতে বলুন। ঠিক আছে, পাঠিয়ে দাও। এই গোপালটাকে কৃষ্ণনগর থেকে হারটাতেই হবে। হুট করে অন্তপুরে চলে গেল, কি জানি ওখানে গিয়ে আবার কি মতলব করে। মহারাজের জয় হোক। যা বলা তাড়াতাড়ি বলো, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি মহারাজ, আমি রানীমার সঙ্গে কথা বলতে এসেছি। রানীমা, কাল ভোর রাত্রে আমার দিব্য দৃষ্টি হয়েছে। হঠাৎ আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তার অর্থ? অর্থ কিছু নেই, শুধু বিশ্বাস। আমার কুলদেবতা আমাকে দেখা দিয়ে বললেন, আজ থেকে তুই ভবিষ্যৎ দেখতে পাবি। বটে, তুমি আবার ভবিষ্যৎও দেখতে পাচ্ছ? তা আমাকে দেখে বলতো আমার ভবিষ্যৎ কি? বলছি, তার আগে রানীমা আপনাকে কঠিন এবং কঠোর ভাবে থাকতে হবে, কিন্তু অল্পতে ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই কিছু বুদ্ধি বার করেছে গোপাল। হাতে মাত্র 10টা দিন মহারাজ। তার হাতে 10টা দিন? কার আবার? আপনার। 10টা দিনের পর কি হবে? আপনি সজ্ঞানে স্বর্গধামে যাবেন। মানে কি বলতে চাইছো তুমি?
মানে আপনার আয়ু আর মাত্র 10টা দিন। এই 10টা দিন আপনার হাতে আছে। এবার বলুন মহারাজ, আপনি কি করবেন? এই সব ভুলভাল কথা বলার জন্য তোমাকে আমি কিন্তু কারাগারে দেব। আপনি আমাকে কারাগারে দিতেই পারেন মহারাজ, তাতে কি আপনার ভবিষ্যৎ বদলাবে মহারাজ? আপনি 10 দিন পর যদি স্বর্গধামে যান, রানীমা রইলেন, রানীমা আমায় কারাগারে নিক্ষেপ করবে। যদি 10 দিন পর আমি বেঁচে থাকি তাহলে কিন্তু তোমাকে আমি প্রাণদণ্ড দেব। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। 10টা দিন বেঁচে নিন, আমার ভবিষ্যৎ দেখা কখনো ভুল হবে না। আমি এখন আর আপনার সামনে আসবো না, আমি একেবারে 10ম দিনে আপনার সামনে দাঁড়াবো। রানীমা চলি, আমি মহারাজকে দেখে যা বলার বলে দিয়েছি। আসি মহারাজ, আসি রানীমা। ও রানী, বলছি গোপালি এসব কি কথা বলে গেল? বুঝেছি গোপাল, বুঝেছি। আর কেউ না বুঝে থাকুক, আমি বুঝেছি। মোক্ষম আঘাত তুমি দিয়েছ, দেখা যাক এই আঘাতে মহারাজ নিজেকে বদলাতে পারেন কিনা। গোপালের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মহারাজ। আমার কোনো কাজে মন লাগছে না, আমি একটু একা থাকি। হ্যাঁ, এগিয়ে বাবা, সবাই যদি চলে যায় আমি একা একা কি করব? আর গোপালের কথা যদি সত্যি হয়, তাহলে তো আর মাত্র 10টা দিন বাঁচবো। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম রানীমা। রানীমা যা বলেছি তার সর্বৈব মিথ্যা। আপনিও জেনে রাখুন এটা মিথ্যে কথা, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমার গণনা ভুল হয় রানীমা। আমি মহারাজকে মৃত্যু ভয় দেখাতে চেয়েছি, এবং এই মৃত্যু ভয় মহারাজকে ঠিক পথে নিয়ে আসবে এই বিশ্বাস করি। তুমি যখন কথা বলছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা সত্যি নয়, মিথ্যে। গোপাল, মহারাজের জন্য, কৃষ্ণনগরের জন্য তোমার এই উদ্যোগ আমি চিরকাল মনে রাখবো। আরেকটা কথা রানীমা, আপনি খাজাঞ্চি মহাশয় এবং কোষাধ্যক্ষ মহাশয়কে আদেশ দিন যেন আর বাড়তি কোনো মোহর কোনো কারণে মন্ত্রী মশাই নিতে না পারেন। ঠিক আছে, আমি তোমার এই কথা যথাযথ পালন করব। আর একটা কথা, রাজবৈদ্যর দেওয়া ওষুধ যেন মহারাজ আর সেবন না করেন। আমি এখন আসি। এসো গোপাল, তোমার সব কথা মনে থাকবে। এসো। মহারাজ এখন কেমন আছেন? কদিন হলো রানী? 3 দিন কেটে গেছে মহারাজ। তাহলে হাতে আর কদিন বাকি? আর 7 দিন। এই পাচক, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। দেখতে পাচ্ছ না, আর তো মাত্র 7টা দিন। আমার মুখ দিয়ে খাবার নামবে না। চলে যাও, চলে যাও। ওকে যেতে বলো রানী, যেতে বলো। ঠাকুর, তুমি এখন যাও। মহারাজ যদি খেতে চান আমি তখন তোমায় খবর দেব। বিষয়টা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। মহারানী খাজাঞ্চিকে আদেশ দিয়েছেন যে রাজকোষ থেকে কোনো অর্থ ব্যয় করা চলবে না। মহারাজ ঘর বন্ধ করে বসে আছেন, আমার ওষুধ পর্যন্ত সেবন করছেন না। পাচক ঠাকুরের কাছে খবর নিয়েছিলাম, তো পাচক ঠাকুর বলছে কোনো খাবারই গ্রহণ করছেন না মহারাজ। তার মানে মহারাজের শেষ অবস্থা, এবার রাজ্যভার সামলাতে হবে। কাল একবার মহারাজের সাথে দেখা করে আসবো। আমিও যাব। সেনাপতি, তোমাকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমি রাজ্য দখল করতে পারি। আমি প্রস্তুত। রানী, আজ তো 10ম দিন, তাই না? হ্যাঁ মহারাজ, আজ 10ম দিন। আমি কিন্তু এখনো জীবিত আছি রানী। সেটা ঈশ্বরের আশীর্বাদ মহারাজ। গোপালকে কি খবর দেওয়া হয়েছে? গোপাল হাজির মহারাজ। আমার সাথে সাথে আপনার সভাসদগণ সবাই উপস্থিত মহারাজ। গোপাল, তুমি নাকি মহারাজকে মৃত্যু ভয় দেখিয়েছ? আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি নই মন্ত্রী মশাই। আমি দুজনের কাছে কৈফিয়ত দিই, 1 মহারাজ, 2 রানীমা। আপনাদের কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। দেব না বললে তো হবে না গোপাল। আমি তো কৃষ্ণনগরের মন্ত্রী, সুতরাং আমার জানার অধিকার আছে। মন্ত্রীমশাই, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজনা প্রশমন করুন। গোপালের কাছে আমার কিছু প্রশ্ন আছে। গোপালের উত্তর পেলে আপনারা সবাই সব কিছু বুঝতে পারবেন। আপনি প্রশ্ন করুন রানীমা। হাতে মাত্র 10 দিন, এটা মিথ্যে ভবিষ্যৎবাণী, তাই না গোপাল?
আপনি যথার্থই বলেছেন রানীমা। আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি একজন ভাঁড়। মহারাজের মনোরঞ্জন করাই আমার কর্তব্য। তার মানে তুমি আমাকে ভয় দেখিয়ে গেছো, আর আমি ভয় পেয়ে এই 10 দিন কিছুই না খেয়ে কিছু না খেয়ে সুস্থ আছেন, আর আপনার অস্বাভাবিক অবস্থার সুযোগ নিয়ে রাজকোষ প্রায় শূন্য করে দিয়েছে এই মন্ত্রী মশাই। রাজবৈদ্য, তুমি মহারাজকে খিদে কমানোর ওষুধ দিয়েছো তাই না? তাহলে উল্টে খিদে বেড়ে গেল কি করে? মুখে কথা নেই, হ্যাঁ? যাক মহারাজ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি থেকে কি হয়েছিল আর এখন কি হলো। এবার আপনি আমাকে শাস্তি দিন। শাস্তি? কেন? ওই মিথ্যা বলার অভিযোগে। মাঝে মাঝে কিছু মিথ্যে শরীরের পক্ষে ভালো হয়, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম। তোমার এই মিথ্যের জন্য আমি আবার পূর্বাবস্থায় ফিরে এসেছি। এর চেয়ে বড় আনন্দের কিছু আছে? গোপাল, ও গোপাল, তোমার বুদ্ধি যে আবার আমাকে বাঁচালো। মন্ত্রীমশাই পেঁচালো, গোপাল মহারাজকে বাঁচালো। শুধু মহারাজকে নয়, রানীমার সিঁথির সিঁদুরটাও রক্ষা করেছে গোপাল। তোমার অনেক উন্নতি হোক গোপাল। প্রহরী, এই দুজনকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও। রাজবৈদ্য, তোমার ঔষধে মানুষ বাঁচবে, তা না করে তোমার ঔষধই তো আমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। ছি, 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 ছি। না 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 না, তোমাকে ক্ষমা করা যায় না। কারাগারে থেকে তুমি আগে সৎ মানুষ হয়ে ওঠো, তারপর আবার আমি তোমাকে কাজে বহাল করব, এ আমি কথা দিলাম। গোপাল, গোপাল, এখন তো আমাকে সভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। আর তুমি আমার প্রধান পরামর্শদাতা হয়ে থাকবে, আর আজকে থেকে তোমার বেতন বেড়ে গেল। আর তোমার ঘরের কাজ করবার জন্য আমি একজনকে নিয়োগ করলাম। আমি ধন্য হলাম মহারাজ। যার গোপাল সহায় তার সব কিছু ভালো হয়।